শ্রমিক আন্দোলনের মুখে আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ। বিশৃঙ্খলার জন্য আওয়ামী লীগ ও বিএনপিকে দায়ী করছে সরকার। পানি কমতে থাকায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত, খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ। রাজধানীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ। বন্যার্তদের পুনর্বাসনে দুদিনের মধ্যে কাজ শুরু করবে বিএনপি। ক্ষমা নয়, অপরাধীদের বিচার করার দাবি শীর্ষ নেতাদের। এবং প্রভাবশালীদের চাপে আবারও সংকটে ড্যাপের মাস্টার প্ল্যান। সংকট উত্তরণে সংশোধনের প্রস্তাব নগর পরিকল্পনাবিদদের। আসসালামু আলাইকুম সবাইকে, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। শ্রমিক বিক্ষোভের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ার অন্তত ৬০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এদিকে গাজীপুরের শ্রীপুরে বকেয়া ইনক্রিমেন্টের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন RAK সিরামিক্সের শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। আশুলিয়া ও শ্রীপুর প্রতিনিধির তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বুধবার সকাল 10টার দিকে আবদুল্লাপুর বাইপাইল সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত সড়কের দুপাশের কারখানাগুলোর সামনে বিক্ষিপ্তভাবে অবস্থান নেয় শ্রমিকরা। এতে সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের কাজ করতে দেখা যায়। বিক্ষুব্ধ শ্রমিকদের বিক্ষিপ্ত হামলা ভাঙচুরের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় ছোট বড় অন্তত ৬০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আশুলিয়াতে যে সমস্ত শিল্প কারখানা আছে সেগুলো সচল রাখার জন্য আমরা ব্যক্তিগত উদ্যোগে সকল প্রকার সাহায্য সহযোগিতা করে যাতে ফ্যাক্টরিগুলো ভালোভাবে চলতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। এদিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় RAK সিরামিক কারখানায় শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়। এ সময় ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। পরে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। RAK সিরামিক কারখানার শ্রমিকরা অভিযোগ করেন, কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী তাদের বেতন ভাতা পরিশোধ করছে না। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা সক্রিয় হয় বলে জানান গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আজিজুল হক। কথা বলেছি, তাদের যুক্তিসঙ্গত যে দাবি দাওয়াগুলি সেগুলি ইতিমধ্যেই মালিক পক্ষ মেনে নিয়েছেন। শ্রমিক তাদের দাবিগুলি দফাওয়ারি এখানে আলোচিত হয়েছে, সেগুলি মালিক পক্ষ মেনে নিয়েছেন এবং যাতে বাস্তবায়িত হয় সেদিকে তারা প্রতিজ্ঞাবদ্ধ। আর কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। শ্রমিক নয়, পোশাক খাতে সমস্যা করছে বহিরাগতরা। আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি নেতাদেরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে এসব কথা বলেন তিনি। আর পুলিশের IG ময়নুল ইসলাম বলেন, অস্থিরতা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। নাসির উদ্দিনের রিপোর্ট। 1 মাস পূর্ণ হতে চলল ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের। এর মধ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন দাবি দেওয়ার পর চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা করতে হচ্ছে নতুন সরকারকে। এমন নানা বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন উপদেষ্টার সভা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ভাবমূর্তি ধীরে ধীরে উন্নত হচ্ছে, একদিনেই সব ঠিক হবে না। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে, মানে এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো, এটা আস্তে আস্তে হবে। তৈরি পোশাক খাতের সমস্যা নিয়ে শ্রম উপদেষ্টা বলেন, এগুলো বহিরাগতদের কাজ, যার মূলে দুটি রাজনৈতিক দল। এদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে, এটা গতকালকে আমরা বলেছি। এবং এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত রাখেন। এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে।
তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, পুলিশের ভাঙা মনোবল ট্যাবলেট খেলে বাড়বে না, এটি নিজেদেরকেই উন্নত করতে হবে। যৌথ অভিযানে যাদের কাছে অবৈধ অস্ত্র মিলবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। বছরের পর বছর অপকর্মের কারণে আজকে পুলিশের যে মনোবল ভেঙে গেছে, এটা তো একটা ট্যাবলেট খাইয়ে দূর হবে না। এটা পাবলিকেরও এখানে দরকার, সহযোগিতা দরকার, আপনাদেরও সহযোগিতা দরকার। আইজিপি বলেন, প্রথম দিনের অভিযানে অবৈধ অস্ত্র পাওয়া গেছে। আশা করা যায় অভিযান শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে। অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি, অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ, সেই অভিযানে একটা ইম্প্যাক্ট পড়তেছে। আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো। অন্যায়কারী এবং যারা অস্থিরতা তৈরির পায়তারা করছে তাদের ছাড় দেওয়া হবে না বলেও জানান পুলিশ প্রধান। একটা অস্থিরতা তৈরি করতে চায় তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বলেন, নতুন বাংলাদেশ গড়তে গদবাঁধা চিন্তা থেকে বেরিয়ে জনস্বার্থ কেন্দ্রিক সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের পাশাপাশি কেনাকাটার ক্ষেত্রে যথার্থ প্রতিযোগিতা এবং স্বচ্ছতা জবাবদিহিতা বজায় রাখার তাগিদও দেন উপদেষ্টা। সারা দেশে বন্যার পানি কমতে শুরু করায় বন্যা কবলিত এলাকায় স্পষ্ট হয়ে উঠেছে এর ক্ষয়ক্ষতি। ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো, বাড়িঘর, কৃষি, মৎস্য খাত। দুর্গতদের মধ্যে জীবিকা হারানো এবং খাদ্য নিরাপত্তাহীনতা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির সংকটে বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি। প্রতিনিধির তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ফেনীতে বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন। বন্যায় 500 কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। এতে মারাত্মক দুর্ভোগে স্থানীয়রা। জেলার 6 উপজেলায় বন্যায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে বন্যা কবলিত হয়ে এ জেলায় এখন পর্যন্ত 28 জনের মৃত্যু হয়েছে। সিলিন্ডার নিয়ে আসতেছি প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, একটা রুগীও নেওয়ার সুবিধা নাই, সব মারা যাবে। তারপর অতি সত্বর এই রাস্তাটা মেরামত করার জন্য, বাঁধি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। নদীর রক্ষা বাঁধ যদি আমরা এখন মেরামত করতে না পারি, তাহলে কিন্তু বৃষ্টি হলে একটু পানি বাড়লে কিন্তু আবার পানি উঠে যাবে। মৃতদেহ পাওয়ার যে তথ্য, সেটি হচ্ছে 23টি। পরিবারগুলোর প্রতি আমি সমবেদনাও জানাচ্ছি, তাদের পাশে আমরা আছি। নোয়াখালীর 8 উপজেলা ও 7 পৌরসভার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। উঁচু এলাকা থেকে পানি নামতে শুরু করলেও নিচু এলাকার কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী। পানি নামার সাথে সাথেই ফুটে উঠেছে ক্ষতির চিহ্ন। এদিকে জেলায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া ও সাপে কাটা রোগীর সংখ্যা। কিছু পানি কমছে, আর বাকি যে পানিগুলো এগুলো স্লো নামতেছে। অনেক ছেলে মেয়ে এখানে আক্রান্ত হয়েছে, ডায়রিয়া আক্রান্ত হয়েছে। সোনামুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে এদের ভর্তি আছে। কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হয় লাকসাম, মনোহরগঞ্জ, 14 গ্রাম ও বড়ুরার উঁচু এলাকার আশ্রয় কেন্দ্রগুলো থেকে ফিরতে শুরু করেছে মানুষ। এছাড়া গোমতী তীরবর্তী উপজেলা বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার ও মুরাদনগরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গাঙ্গে ভাঙ্গা ঘরদুয়ার অনেক নিচে, এই বাংতিটা কিভাবে আমগো সমাধান হইব, আমরা কিভাবে বাঁচতে পারবো এই চেষ্টা করতে হইব। বাড়ি ঘর ভাঙ্গা শেষ করতেছে, আমরা তাও জায়গা না, একটা ঘর তুলে দিকে থাকবে, কিন্তু জায়গা আমাদের বাড়িতে আর কেউ নেই। লক্ষ্মীপুরে পানি কমতে শুরু করলেও 5 উপজেলায় এখনো পানিবন্দী প্রায় 8.5 লাখ পরিবার। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে প্রায় 25,000 পরিবার। নিম্নাঞ্চল প্লাবিত থাকায় বিশুদ্ধ পানি, খাবার ও বাসস্থান সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বন্যার্তরা। বাড়িতে বন্যা পানি, আমার 2 রুম ডুবে গেছে, এই ঘরে এতটুকু পানি হচ্ছে, সব ডুবে গেছে। খালটা পরিষ্কার করে দিলে আর কি পানিটা তাড়াতাড়ি নামে যেত, আমরা বাড়ির মধ্যে ঠিক মতন থাকতে পারতাম। বন্যায় এ পর্যন্ত চট্টগ্রামে 6 জনের মৃত্যু হয়েছে। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতির সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে চট্টগ্রামের মিরসরাইয়ে 165টি গ্রামের সড়ক, বসতবাড়ি, কৃষিজমি, ব্যবসা প্রতিষ্ঠান ও মাছের পুকুরের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন। এদিকে বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারি সব পর্যায়ে ত্রাণ বিতরণ অব্যাহত আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আফরিন পপি, মোহনা সংবাদ। বন্যার্তদের পুনর্বাসনে 2 দিনের মধ্যে কাজ শুরু করবে বিএনপি, এমন তথ্য জানিয়ে দলের নেতারা বলেছেন, অপরাধীদের বিচার না করলে দেশ কবরস্থানে পরিণত হবে। পলাতক স্বৈরশাসকের অপকর্ম প্রকাশে দুর্নীতি দমন কমিশনকে পুনর্গঠনের আহ্বান জানিয়ে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে সরকারকে কঠোর হওয়ার তাগিদ দেন তারা।
আর জানাচ্ছেন উষা ফেরদৌস। বন্যার্ত এলাকার ত্রাণ বিতরণ নিয়ে বিএনপির অবস্থান জানাতে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এখন পর্যন্ত 10 কোটি টাকার ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দুদিন পরই পুনর্বাসন কাজ শুরু হবে। প্রায় 10 কোটি টাকার অধিক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল। আজকে থেকে 3 দিন আগেই দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। এদিকে কোটা আন্দোলনে নিহত গোলাম রাব্বির বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদানের চেক তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের বলেন, ক্ষমা নয়, অপরাধীদের বিচার করতে হবে। লাল চক্ষুর সামনে যারা নতজানু ছিল এবং শেখ হাসিনার কর্মসূচি যারা বাস্তবায়ন করেছে, যারা নির্দ্বিধায় এই বাচ্চাদের মিছিলের মধ্যে গুলি চালিয়েছে, তারা ক্ষমার মধ্যে পড়ে, তাহলে তো এই দেশে শুধু গোরস্থান তৈরি হবে। নয়াপল্টনে শ্রমিক দলের এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আন্দোলনের নামে শিল্প কারখানায় অসন্তোষ প্রতিহত করতে হবে। এই মুহূর্তে যে চেষ্টা, এটা দাবি আদায়ের চেষ্টা না, এই যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে এটাকে বিঘ্নিত করার চেষ্টা, এটা একটা ষড়যন্ত্র। নিজ দলের কেউ অপরাধে জড়ালে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নজরুল ইসলাম খান। চাঁদাবাজি বা দখলের মধ্যে যুক্ত হয়েছেন, আপনারা যত ঘনিষ্ঠ সহকর্মী হন আমাদের, মাফ করে দিবেন, আমি কাউকে সাহায্য করতে পারবো না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানের পরামর্শে ফেনীতে ওষুধ ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে। আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে বিতরণের জন্য কর্তৃপক্ষের কাছে এসব হস্তান্তর করা হয়। ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর শাখার আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন ও ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল এ সময় উপস্থিত ছিলেন। প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে ভয়াবহ রূপ নেয় ঘাতক ব্যাধি ডেঙ্গু। পরিস্থিতি মোকাবেলায় এখনই উদ্যোগ না নিলে মশাবাহিত রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা জানালেন উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালের পরিচালক কর্নেল AKM জহিরুল হোসেন খান। তবে ডেঙ্গুর বিস্তার রোধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উত্তর সিটির প্রশাসক। সুরামুন্নির রিপোর্ট। প্রতি বছরই সেপ্টেম্বর ও অক্টোবর এই 2 মাস ডেঙ্গু সংক্রমণ বেড়ে যায়। গত 1 সপ্তাহ ধরে চলা বৃষ্টিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে ঢাকার বাইরে থেকেও ডেঙ্গু রোগী আসছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। তারা জানান এই রোগে আক্রান্তের উপসর্গগুলো। জ্বর ছিল, শরীর প্রচুর ব্যথা ছিল, কোমর ব্যথা ছিল, বুক ব্যথা করতো প্রচুর, মাথা ঘুরাইতো, বমি হইতো, খাইতে পারতাম না। ডেঙ্গু জ্বর থেকে মাথা ব্যথা ছিল, শরীর ব্যথা, গেরায় গেরায় ব্যথা করতো। প্লাটিলেটটা যতটুকু বাড়তেছে ওর প্রেশারটা খুব লো, এর জন্য আমরা আজকেও দেখতেছি ট্রাই করে যে কি হয় কি না হয়, আর রিস্ক নিয়ে বাসায় যাইতেছি না। নাকদা মাকদা পানি পড়ছে, খুব জ্বরে কাঁপাইছে। দেশব্যাপী গড়ে 150 থেকে 200 আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছে জানিয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিলেন উত্তর সিটি কর্পোরেশন হাসপাতালের পরিচালক। দেশব্যাপী রোগীর ভর্তিকৃত রোগীর সংখ্যা হয়তো 150 থেকে 200 বা এর মধ্যে থাকতো, এখন কিন্তু এটা ডবল হয়ে গেছে, প্রায় অলমোস্ট 500-র কাছাকাছি। আমাদের হাসপাতালে রোগীর ভর্তির সংখ্যা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। এই সময় সতর্ক থাকা দরকার। সবাইকে অনুরোধ করব যাতে সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস ডেঙ্গির যে পিক টাইমটা আপনারা সতর্ক থাকবেন, বিশেষ করে মশার কামড় থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আর উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, ডেঙ্গুর বিস্তার রোধে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে রোডম্যাপ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মৌসুমে যেহেতু ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে, এটিতে সরকারের কিছু সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। তার আওতায় আমাদের সিটি কর্পোরেশনের যে আমাদের একটি রোডম্যাপ রয়েছে, আমাদের কিছু কার্যক্রম রয়েছে, সেটি আমরা বাস্তবায়নের দিকে সর্বোচ্চ মনোযোগ দিব। মশাবাহিত এই রোগটি প্রতিরোধে এখনই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।
প্রভাবশালীদের চাপে আবারও সংকটে পড়েছে ড্যাব নিয়ে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের মাস্টার প্ল্যান। সংকট উত্তরণে ড্যাব সংশোধনের প্রস্তাব দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। রাজধানীর বাংলা মোটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। সংশোধিত ড্যাবকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাতিলের দাবি জানান আবাসন ব্যবসায়ীরা। দুদিন পর স্থপতিরাও তাদের দাবিতে একাত্মতা জানান। এমন পরিস্থিতিতে পরিকল্পিত ও বৈষম্যহীন উন্নয়ন এবং টেকসই পরিকল্পনা চর্চায় স্বার্থন্বেষী মহলের আগ্রাসন শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি। পরিকল্পনাবিদরা বলেন, বসবাস উপযোগিতা বিবেচনায় ঢাকার অবস্থান তলানিতে। এই অবস্থায় স্বার্থান্বেষী মহলের কথায় ড্যাব বাতিল বা স্থগিত করা হলে তা হবে ঢাকা শহরের জন্য আত্মঘাতী। যদি সত্যিকার অর্থে বৈষম্যহীন সমাজ তৈরি করতে চাই, আমার সারা দেশকে নিয়ে আসলে চিন্তা করতে হবে, সারা দেশের পরিকল্পনাটা চিন্তা করতে হবে, আমাদের যে ইনভেস্টমেন্ট আছে সারা দেশ ব্যাপী ছড়িয়ে দিতে হবে। ধানমন্ডিতে একদিন বৃষ্টি হলেই মানুষ আর চলাফেরা করতে পারে না, এটা কি কাম্য ছিল? নাকি আমাদের কাম্য হচ্ছে শুধু আমরা হাই রাইজ বিল্ডিং করে যাব, ভূমিটা দিয়ে দিব আর ডেভেলপার এসে ওখানে হাই রাইজ করবে? আমি একটা সুস্পষ্ট প্রশ্ন করতে চাই আমাদের রিহ্যাবের বন্ধুদের কাছে, যে আপনারা একটু আমাদেরকে দেখান যে আপনারা ঢাকা শহরের যে মানুষ বসবাস করেন তাদের পার্সেন্টেজ অনুযায়ী আপনারা কত পার্সেন্টকে কতটা সেবা দিয়েছেন এখন পর্যন্ত। 40 লাখ টাকায় 30 লাখ টাকায় কি আমরা ফ্ল্যাট পেয়েছি? বিআইপি সভাপতি আদিল মোহাম্মদ খান বলেন, ড্যাব বাতিল না করে ত্রুটি বিচ্যুতিগুলো সংস্কার করা যেতে পারে। রাজুকের বিদ্যমান দুর্বল প্রশাসন ত্রিমুখী চাপে পড়ে সবাইকে খুশি করার ব্যর্থ চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। রাজধানী ঢাকা বসবাসের উপযোগিতা হারিয়েছে। এই অবস্থায় বিদ্যমান ড্যাব বাতিল করে আগের ড্যাব এবং ইমারত নির্মাণে ফিরে গেলে ঢাকার বাসযোগ্যতার পতন রোধের সম্ভাবনাও বিনষ্ট হয়ে যাবে। রাজুকের কিছু সংখ্যক স্থপতি এবং প্রকৌশলীদের একটি গ্রুপ ও ড্যাবের বিরোধিতা করছে। এর পেছনে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিদের সম্পৃক্ততা খতিয়ে দেখা প্রয়োজন। বিদ্যমান ড্যাব বাতিল করে আগের পরিকল্পনায় ফিরে গেলে যে যার খুশি মতো ভবন নির্মাণ করবে বলেও জানান নগর পরিকল্পনাবিদরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছি নাদিয়া নাহিদ। ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর মধ্যে শহীদুল হককে 7 ও আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। গতরাতে উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছে। গতরাতে এ ঘটনায় গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদাবাজিকে কেন্দ্র করে আবুল কালাম আজাদ সিদ্দিকী ও ফিরোজ হায়দার খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। অফিস ভাঙচুরের পাশাপাশি 3টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। খেলার খবর, ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর দেশে ফিরছে বাংলাদেশ দল। 2 ধাপে ফিরবেন দলের সদস্যরা। প্রথম দল পৌঁছাবে রাত 11টায়, পরের বহর আসবে বৃহস্পতিবার দুপুর 2টায়। চলতি মাসে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় দেশে ফিরেই অনুশীলনে যোগ দেবেন টাইগাররা। তবে আপাতত দেশে আসছেন না সাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন তিনি। এজন্য আগেই বিসিবি থেকে নিয়েছেন অনাপত্তিপত্র। ইংল্যান্ড থেকে সাকিব সরাসরি চলে যাবেন ভারতে বাংলাদেশের হয়ে টেস্ট খেলতে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। শ্রমিক আন্দোলনের মুখে আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ। বিশৃঙ্খলার জন্য আওয়ামী লীগ ও বিএনপিকে দায়ী করছে সরকার। পানি কমতে থাকায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত, খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ। রাজধানীতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ। বন্যার্তদের পুনর্বাসনে 2 দিনের মধ্যে কাজ শুরু করবে বিএনপি। ক্ষমা নয়, অপরাধীদের বিচার করার দাবি শীর্ষ নেতাদের। এবং প্রভাবশালীদের চাপে আবারও সংকটে ড্যাপের মাস্টার প্ল্যান। সংকট উত্তরণে সংশোধনের প্রস্তাব নগর পরিকল্পনাবিদদের।
এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। नींद